আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মে দিবস আজ। অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত ৮৬% শ্রমিকের জন্য দেশে কোনো মজুরি কাঠামো নেই। জলবায়ুর পরিবর্তনে বদলে গেছে উপকূলীয় জমি, লবণ সহিষ্ণু ধান চাষে সাফল্য কৃষকদের। নিষেধ সত্ত্বেও লক্ষ্মীপুরে উপজেলা নির্বাচনে প্রার্থী এমপির ভগ্নিপতি। ক্ষোভে ফুঁসছেন এলাকার আওয়ামী লীগ নেতারা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মহান মে দিবস আজ। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হেমার্কেটে শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের আত্মদানের মধ্য দিয়ে সারা বিশ্বে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। নানা কর্মসূচির মধ্য দিয়ে পরিবহন শ্রমিকরা দিবসটি পালন করছেন। রাজধানী থেকে আন্তঃজেলা রুটে চলাচল করা যাত্রীবাহী বেশিরভাগ বাস বন্ধ রাখা হয়েছে। বাস মালিক নেতারা জানান, পয়লা মে শ্রমিক দিবস উপলক্ষে প্রতি বছরই অন্তত দুপুর পর্যন্ত পরিবহন শ্রমিকরা গাড়ি চালান না। এই দিনটিকে তারা উৎসব হিসেবে পালন করে। মে দিবস উপলক্ষে পৃথক বাণীতে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, মে দিবসে রাজধানী পরিস্থিতি জানতে এখন গাবতলীতে আছেন সহকর্মী শফিউল আলম সুজন। চলে যাচ্ছি তার কাছে। সুজন, গাবতলী বাস টার্মিনালে তো কয়েক হাজার পরিবহন শ্রমিকরা কাজ করেন। আজ কোনো কর্মসূচি দেখছেন কি তাদের? নাজিয়া, আজকে মহান মে দিবস। সেই মহান মে দিবস উপলক্ষে যেসব ধরনের কর্মসূচি থাকার কথা, আমরা কিন্তু আসলে এই গাবতলী বাস টার্মিনালে সেই ধরনের বা কোনো আসলে কর্মসূচি এখন পর্যন্ত দেখতে পারিনি। যদিও আমরা হয়তো বা পরবর্তীতে কোনো সময় জানতে পারবো যে এই মহান মে দিবস উপলক্ষে এই শ্রমিকদের কোনো সংগঠন বা এখানে যে শ্রমিকরা আছে তারা কোনো কর্মসূচি পালন করবেন। কিন্তু মহান মে দিবস উপলক্ষে কিন্তু যেই সকাল থেকে যেই ধরনের বাস চলাচল করার কথা, সেই ধরনের বাস কিন্তু চলাচল করছে না। কারণ হচ্ছে জানেন যে আজকে মহান মে দিবস, অনেকেই কিন্তু আসলে এই ছুটি, সেই সরকারি ছুটির দিন উপলক্ষে কিন্তু কাউন্টারগুলো বন্ধ আছে কিছু এবং খোলা আছে। কিন্তু এই মহান মে দিবসে কিন্তু এইরকমভাবে আসলে বলতে হয় যে এই মহান মে দিবসেও কিন্তু অনেক শ্রমিক কিন্তু আসলে কাজ করছে সেই সকাল থেকে। এবং সেই কাজের ক্ষেত্রে যদি বলতে চাই, এখানে অনেক কাউন্টারই বাস টার্মিনাল, দূরপাল্লার, বিশেষ করে দূরপাল্লার বাস টার্মিনালগুলো খোলা আছে। এবং সেই সাথে কিন্তু তারা বলছে যে এখানে প্যাসেঞ্জার কম, যেহেতু আজকে ছুটি, সেই হিসেবে যেহেতু প্যাসেঞ্জার কম, তাদের চাপও একটু কম। তারপরেও তারা বলছে যে এই যে সরকারি ছুটির দিন, সেই সরকারি ছুটির দিনে কিন্তু তারা আসলে ছুটি পায় না এবং সেই ছুটিটা পরবর্তীতে দেওয়া, সেই ব্যাপারটাও কিন্তু আসলে তারা হয় না। যদিও আমাদের এখানে শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে যদি তারা না খায়, না মানে ভাতের জন্য, পেটের জন্য আসলে তাদেরকে আসলে কাজ করতেই হয়। অন্যান্য পরিস্থিতি যদি বলতে চাই, আজকে মহান মে দিবস উপলক্ষে এই বন্ধের দিনেও কিন্তু সেই সব শ্রমজীবী মানুষ অনেককেই কিন্তু আমরা দেখেছি কাজ করতে। সেই কাজের কিন্তু সকাল থেকেই চলছে। তারা বলছে যে পেটে যদি না চলতে পারে তাহলে তারা তো কাজ করতেই হবে। একইভাবে আরেকটি কথা না বললে হয় যে মহান মে দিবসে 8 ঘন্টা শ্রমিকদের অধিকার বলা হয়েছিল, সেখানে কিন্তু আসলে তারা অনেকে আসলে 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত কাজ করে এই পরিবহন শ্রমিকরা। রাজিয়া। সুজন, আপনাকে ধন্যবাদ। অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমশক্তি প্রায় ৮৬% শ্রমিকের নির্দিষ্ট কোনো মজুরি কাঠামো নেই। এ খাতে জোরালো কণ্ঠস্বর না থাকায় ন্যায্য মজুরি ও অধিকার থেকেও বঞ্চিত তারা। সার্বজনীন পেনশন স্কিমের পাশাপাশি সব শ্রমিককে সামাজিক সুরক্ষার আওতায় আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলমের রিপোর্ট। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। রেকর্ড তাপমাত্রায় সবাই যখন নিরাপদ আশ্রয়ে, তখন জীবিকার তাগিদে রাস্তায় শ্রমজীবী মানুষ। দেশের বেশিরভাগ শ্রমিক কাজ করেন অপ্রাতিষ্ঠানিক খাতে। তাদের শ্রমই এগিয়ে যাচ্ছে অবকাঠামো সহ দেশের সার্বিক উন্নয়ন। অথচ নিয়োগপত্র ও ট্রেড ইউনিয়ন না থাকা, দৈনিক ভিত্তিতে কাজ না করায় এ খাতে
ঝুঁকি ও নিরাপত্তাহীনতা বাড়ছে দিন দিন। এখনো অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মঘণ্টার কোনো সীমারেখা নেই, তাদের ছুটি ছাটা নেই। শ্রম আইনের যে সমস্ত সুযোগ সুবিধার কথা বলা আছে তার অনেক কিছু থেকেই তারা বঞ্চিত। বঞ্চনার কারণ এখানে তাদেরকে সংগঠিত হওয়া ছাড়া আমরা ইকোনমিক্যালি উন্নত হচ্ছি। আমাদের অর্থনীতি কিন্তু এখন ছোট না, অনেক বড় অর্থনীতি। সেই বড় অর্থনীতিতে মানুষ কতটুকু এসেছে, যারা এই অর্থনীতির চালিকা শক্তি, তাদেরকে কতটুকু বিবেচনায় নেওয়া হচ্ছে, এটা কিন্তু এখন প্রশ্ন করা দরকার। এবং এই প্রশ্ন করতে হলে আমাদেরকে শক্তিশালী সংস্থা থাকতে হবে। মজুরি বোর্ডের পরিসংখ্যান বলছে পোশাক শিল্প সহ 42টি খাতে ন্যূনতম মজুরি নির্ধারিত আছে। নির্মাণ, দিনমজুর, রিকশা চালক, কৃষি, জেলে সহ অনেক শ্রমিকের প্রাতিষ্ঠানিক কাজের কোনো স্বীকৃতিই নেই। 70 থেকে 80% অর্থনীতি অপ্রাতিষ্ঠানিক। তাদেরকে সংগঠিত করার কোনো উদ্যোগ এখনো পর্যন্ত সেইভাবে নেওয়া হয়নি। তারা নিজেরা নিজেদের মতো করে বাঁচবার চেষ্টা করে। 1 লক্ষের বেশি পেনশন স্কিমের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এদেরকেও সেই অ্যাকাউন্টে নিয়ে যাওয়া যায় কিনা। সামাজিক সুরক্ষার যে সমস্ত কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচি শহরে কিন্তু অতটা কাজ করে না। এই সুযোগগুলোও কিন্তু এই শ্রমিকদের জন্য তৈরি করতে পারি। এদের জন্য একটা ডেটাবেস তৈরি করা যায় কিনা। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতির এই সময়ে শ্রমিকরা যতটুকু অধিকার পেয়েছেন তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে নিরাপত্তাহীনতার ঝুঁকি আর ক্ষতিপূরণ না পাওয়ার হাহাকার। তাদের মতে মে দিবসের যে আন্দোলন শুরু হয়েছিল তার সুফল এখনো পাননি দেশের সব শ্রমিক। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে যানজট মানে জনসাধারণের কাছে যখন ভোগান্তি, তখন এক শ্রেণী মানুষের কাছে তা রুজিরুটি। নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সিগন্যাল দিলেই দেখা মেলে এদের। কেউ বিক্রি করে ফুল, কেউ বিক্রি করে পানি। সারাদিনে যা আয় হয় তা দিয়ে চলে দিনের খরচ। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। গ্রাম ছেড়ে জীবিকার সন্ধানে রাজধানী ঢাকায় বসবাস মোহাম্মদ সেলিম মিয়ার। 2 সন্তান আর স্ত্রীকে নিয়েই তার ক্ষুধার রাজ্য। সড়কে জ্যাম কিংবা সিগন্যাল পড়লে আয়টা হয় ভালো, তাই তো দুপুরের তপ্ত রোদ উপেক্ষা করেই বিক্রি করছেন ঠান্ডা পানি। পানি বিক্রি করি প্রতিদিন আল্লাহর মধ্যে 800-900 টাকা ইনকাম সোর্স। আসল কথা রিজিক তো আল্লাহ দিয়ে রাখছে, জ্যাম একটু স্বাভাবিক ভালো বেচা কিনা ভালো হয় এই আর কি। জ্যাম হলে আর এত কষ্ট লাগে না, যেদিকে গাড়ি সেদিকে পানি চলে। আর সেলিম মিয়ার মতোই নগরীতে যানজটে যখন সবকিছু থমকে থাকে তখন সেই জ্যামকে পুঁজি করেই পরিবারের চাকা ঘুরতে শুরু করে অনেকের। দেখা মেলে নানা জাতের হকারের, বিক্রি করেন শসা, পেয়ারা সহ নানা পদ। এসবের মান নিয়ে প্রশ্ন থাকলেও মানবিক দিক বিবেচনায় সবাইকে এদের পাশে থাকার আহ্বান জনসাধারণের। ব্যাঘাত ঘটে, তারপরও এটা নিয়ে এতটা করি না যে শিশু বাচ্চা এগুলা রাস্তাঘাটে এদেরকে কঠোরভাবে কিছু বলতে পারতেছি না। পানি যত দাম হোক না কেন, 5 টাকা বা 10 টাকা বেশি হলে এটা কোনো ব্যাপার না। তাদের আসলে অন্য কাজ করার সময় বা সুযোগ হয়ে ওঠে না, নিরুপায়। শুধু পানি, শসা কিংবা পেয়ারা নয়, রাজধানীর বিজয় সরণিতে দেখা যায় সিগন্যাল পড়ার সাথে সাথে ফুল ও মালা বিক্রি করছেন অনেকে। এখানে বেশিরভাগের ব্যবসায়ী পারিবারিক, মা, মেয়ে, ছেলে, এমনকি দাদি নানিরাও জড়িত এই ফুল ব্যবসার সাথে। যদিও তারা বলছেন এই রোডে মেট্রো রেল হয়ে যাওয়ায় জ্যাম নেই আগের মতো, তাই কমে গেছে বেচা বিক্রি। এই যে গরিব মানুষ ফুল বেচা খায়, জাম নাই, বেচা কেনা নাই। ফুল বিক্রি করলে 300 লাভ হয়, 400 লাভ হয়, কোনোদিন হয় কোনোদিন হয় না। জ্যামে বসে সময় কাটানোর জন্য খাবারকেই বেছে নেন বেশিরভাগ মানুষ। রাজধানীর দুঃখ কি, এমন প্রশ্নের জবাবে বেশিরভাগেরই একটাই উত্তর, সেটা হচ্ছে ঢাকার জ্যাম। কিন্তু এই জ্যামেই যাদের জীবিকা, তারা বোঝে না এত কিছু, তারা জানে না কোনো দিবস। তারা শুধু বোঝে কিভাবে দিনে কামাই করে সে টাকায় চালাতে হয় তার সংসার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ায় বদলে যাচ্ছে মাটির ধরন, কমছে উর্বরতা ও উৎপাদন। এই পরিস্থিতি মোকাবেলায় কৃষি গবেষকরা লবণ সহিষ্ণু জাতের নতুন ধান আবিষ্কার করেছেন। সাতক্ষীরায় এই জাতের বোরো ধান আবাদ করে এবছর রেকর্ড ফলন পেয়েছেন কৃষকরা। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের তথ্যচিত্রে আসিফুর রহমান সাগরের রিপোর্ট। উপকূলীয় জেলা সাতক্ষীরায় লবণাক্ত পানি ও উপকূলীয় আবহাওয়ার প্রভাবে পাতা পোড়া সহ নানা রোগে আক্রান্ত হয় ধান গাছ, নষ্ট হয় ফলন। কৃষকের এ দুঃখ ঘোচাতে সম্ভাবনার নতুন দিগন্ত হয়ে এসেছে পাতা পোড়া রোগ প্রতিরোধী ধানের নতুন জাত
64-53। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে লবণাক্ত অঞ্চলে এই ধান লাগাচ্ছি, বিভিন্ন জাতের ধান লাগাই, কিন্তু সঠিক কোনো নিশ্চয়তা পাই না। ফলন হয় না, ঠিক মতন হয় না, কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে পারি না। এই ধানটাতে অনেক লম্বা হয়, মাঝারি বেশি, খুব বেশি না, বুক সমান এরকম কাছাকাছি হয়। তারপরে ধানটা হেলে পড়ে না, ঝড়ে ক্ষতি হয় না। বৈশাখ মাসের যে ঝোড়ো হাওয়া আমাদের এখান থেকে হয়, অনেক সময় ধান পড়ে যায়, নষ্ট হয়ে যায়, এগুলো হয় না। দেবহাটা উপজেলায় নতুন জাতের এ ধান চাষে সাফল্য পেয়েছেন চাষিরা। 33% জমিতে ফলন পাওয়া গেছে 33 মণ, যা এর আগে অন্য জাতগুলো থেকে পাওয়া যায়নি। অন্য বছর ছাড়া এই ধান খুব সুন্দর হয়েছে, আর বাড়ির লোকজনেরা দেখে জিজ্ঞাসা করতেছে যে বীজ কোথাতে নিয়েছে, কার কাছ থেকে নিয়েছে। আমরা এই ধানটা আগামী মৌসুমে এই ধানটাই করব। এই ধানের গাঁথনি ভালো, এই ধানের শীষ কম, চিরা কম, ধান হয় খুব ভালো। রোগ প্রতিরোধী এবং উচ্চ ফলনশীল হওয়ার পাশাপাশি কম সময়ে ঘরে তোলা যাচ্ছে এসব জাতের ধান। নতুন জাতের এই ধান চাষে তাই কৃষকের আগ্রহ বাড়ছে বলে জানান কৃষি গবেষক ও কর্মকর্তারা। সেখানে কিন্তু সব ধরনের জাতের চাষাবাদ কিন্তু করা সম্ভব হয় না। এই 64-53 জাতের ধান এই অঞ্চলের জন্য একটা সঠিক একটা জাত। বিঘা প্রতি 27 থেকে 28 মণ ধান এখান থেকে হওয়ার কথা, এবং কৃষক যদি এই প্রত্যাশা অনুযায়ী যদি ফলন পেয়ে থাকে তাহলে কৃষক লাভবান হবে বলে আমরা আশা করি। আবহাওয়ার বিরূপ প্রভাব কাটিয়ে সাতক্ষীরার উপকূলীয় এলাকার কৃষকদের মধ্যে নতুন এই ধান আশার আলো জাগিয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। কেন্দ্রের নিষেধ সত্ত্বেও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এমপির ভগ্নিপতি মামুনুর রশিদ। স্থানীয় সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন তার এই আত্মীয়ের পক্ষে প্রকাশ্যে প্রচারণাও চালাচ্ছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে আনার চেষ্টা চলছে তাকে। এতে ক্ষেপেছেন আওয়ামী লীগের অন্য প্রার্থীরা। উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শফিউল আলম সুজন। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার ভগ্নিপতি মামুনুর রশিদ রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দলের গুরুত্বপূর্ণ আরও কয়েকটি পদে আছেন তার স্বজন ঘনিষ্ঠজনরা। সম্প্রতি দলের বর্ধিত সভায় উপজেলা নির্বাচন নিয়ে এই এমপির ভূমিকা ও অবস্থানে ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতারা। তাকে এলাকা থেকে বিতাড়িত করার ঘোষণাও দিয়েছেন তারা। পুলিশ আর র্যাব যদি দিয়া ঠিক মতো যদি এমপি সব দাপড়ায় দেয়, সেই দেশে কেউই মস্তান না, আমরা চিনি সবাইকে। উপজেলা নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের হস্তক্ষেপ না করতে দলের হাইকমান্ড নির্দেশ দিলেও সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন তার তোয়াক্কা করছেন না বলে অভিযোগ করেন রায়পুরের নেতারা। একক প্রার্থী করার যে উদ্যোগ বা যে মিটিং করা বা এই যে চেষ্টা করা, সেটাই তো দলের সংগঠন বিরোধী। আর সেটা আসলে আমাদের মতো তৃণমূলের যারা কর্মী আমরা এটাতে মর্মাহত হয়েছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর যে চাওয়া সেটা তৃণমূলে বাস্তবায়ন হয় নাই। ভগ্নিপতি মামুনুর রশিদকে বাধা দেওয়ার সাধ্য তার নেই বলেও জানান সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী। রায়পুরের অধ্যক্ষ মামুন সাহেব, আমি এমপি হওয়ার আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমি এমপি হওয়ার আগে উপজেলার চেয়ারম্যান। তিনি তো পুরানো জনগণের ভোটে নির্বাচিত, আমি হয়েছি তারপরে নূতন। আমি নূতন মানুষ পুরানকে বাদ দিব কিভাবে? লক্ষ্মীপুর এ উপজেলায় ভোট গ্রহণ হবে 21 মে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার বিভিন্ন বয়সের 20 বাংলাদেশি কিশোর কিশোরীকে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে পাঠানো হয়েছে। উদ্ধারের পর ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের বাড়ি সাতক্ষীরা, বাগেরহাট, কুমিল্লা, পিরোজপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায়। এই কিশোর কিশোরীদের ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করা হতো বলে জানায় তারা। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের সহযোগিতায় তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়। জাতীয় মহিলা আইনজীবী সংস্থা, রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামক 3টি পৃথক বেসরকারি সংস্থা তাদের গ্রহণ করে। পার্টিক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে ধ্রুপদী লড়াইয়ে জেতেনি কোনো দলই। বায়ার্ন মিউনিখের মাঠে 2-2 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। রিপোর্ট করছেন এসএম আশরাফ। চ্যাম্পিয়ন্স লিগ হলেই রিয়াল মাদ্রিদের শ্রেষ্ঠ রূপ বের হয়ে আসে। এজন্যই তো এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি 14 বারের চ্যাম্পিয়ন তারা।
আরও একটি শিরোপা জয়ের পথে এক পা দিয়ে রাখল কার্লো আনচেলত্তির দল। অথচ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রথম 20 মিনিটের খেলায় মনে হচ্ছিল বায়ার্নের আক্রমণে উড়ে যাবে স্পেনের ক্লাবটি। এ সময় অন্তত 6 বার প্রতিপক্ষের পোস্টে শট নেয় স্বাগতিক দল। কিন্তু খেলার ধারার বিপরীতে 24 মিনিটে গোল করে বসে রিয়াল মাদ্রিদ। 4 ডিফেন্ডারকে বোকা বানিয়ে টনি ক্রুসের পাস থেকে বলকে জালে পাঠান ব্রাজিলিয়ান ভিনিসিয়াস। ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ সেই গোল শোধ দেয় 53 মিনিটে। লেরোয় সানের নিখুঁত ফিনিশিংয়ে খেলায় ফেরে থমাস টুশেলের দল। এ গোলের রেশ না কাটতেই আবারও স্বাগতিকদের গ্যালারিতে উচ্ছ্বাসে ভাষার উপলক্ষ এনে দেন হ্যারি কেন। তাতে এই মৌসুমে এমবাপ্পের সাথে সর্বোচ্চ 8 গোল পেলেন ইংলিশ তারকা। কিন্তু এ প্রতিযোগিতায় সৌভাগ্য রিয়ালের সঙ্গ ছাড়েনি। তাতে ভিনিসিয়াসের পেনাল্টিতে 83 মিনিটে সমতাসূচক গোল পায় লা ব্লাঙ্কোরা। এবার সবার চোখ সান্তিয়াগো বার্নাবুতে, যেখানে আগামী 8 মে ফাইনাল নিশ্চিতে মাঠে নামবে দুই পরাশক্তি। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মে দিবস আজ। অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত 86% শ্রমিকের জন্য দেশে কোনো মজুরি কাঠামো নেই। জলবায়ুর পরিবর্তনে বদলে গেছে উপকূলীয় জমি। লবণ সহিষ্ণু ধান চাষের সাফল্য কৃষকদের। নিষেধ সত্ত্বেও লক্ষ্মীপুরে উপজেলা নির্বাচনে প্রার্থী এমপির ভগ্নিপতি। ক্ষোভে ফুঁসছেন এলাকার আওয়ামী লীগ নেতারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।